সেট থিওরি। সেট থিওরি মানে সেট। সেট কাকে বলে? সেট আর কিছু নেই, সেট হচ্ছে একটা কালেকশন। জিন্স প্যান্টের কালেকশন, জামা প্যান্টের কালেকশন, সেরকমই কালেকশন সেট। ওটা জামার কালেকশন, প্যান্টের কালেকশন, চুড়িদারের কালেকশন, কি সেরকম এটা হবে কিছুগুলো এলিমেন্টের কালেকশন, কিছুগুলো পদের কালেকশন। এলিমেন্ট ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় পদ, পদের কালেকশন। তাহলে সেট মানে কালেকশন হবে কি? এবার সব কালেকশন সেট কিন্তু হবে না। তোকে বলে দিল নইলে কালেকশন, তাহলে এখানে অনেকগুলো থাকবে কিনা বল? জামার কালেকশন মানে বিভিন্ন রকমের জামা আছে পৃথিবীতে, সব জামাগুলো এখানে ঢুকে যাবে। কিন্তু যখন একটা নির্দিষ্ট কন্ডিশন বলবে লাল জামার কালেকশন, তখন এইখানে তুই সব জামা ঢোকাতে পারবি। এবার কোন জামাগুলো ঢোকাবি এখানে? শুধুমাত্র লাল জামাগুলো ঢোকাবি। এখানে কিন্তু সব জামা ঢোকাতে পারবি না, ঠিক আছে? কালেকশন কিন্তু সব বটে, জামার কালেকশন, তখন সব থাকবে। কিন্তু যখনই বলি লাল জামা, তখন লাল জামা ঢুকবে। সেটও ওই রকম একটা জিনিস বটে, একটা কালেকশন বটে। অনেকগুলো পদ থাকতে পারে, একটাও থাকতে পারে, নাও থাকতে পারে, তখনও সেট বলব। তার মানে সেট কিছু সেট একটা কালেকশন বটে। এবার কালেকশন তো হলো, সঙ্গে এবার কিছুগুলো কী থাকবে? কন্ডিশন থাকবে। কী কী কন্ডিশন? 1 নম্বর, সেটাকে ওয়েল ডিফাইন্ড হতে হবে। ওয়েল ডিফাইন্ড মানে সুসংগত, বলেছি সব ভালো করে, সুসংগত হতে হবে। ধরেলে বলল যে সমস্ত কলেজের কালেকশন। তাহলে সমস্ত কলেজ বলতে কেমন কলেজ, কোন কোন কলেজ? কেন নির্দিষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে কি? পাওয়া যাচ্ছে না কোনো ধারণা? সমস্ত কলেজ। এবার সমস্ত কলেজ বলতে হ্যাঁ, গোটা পৃথিবীতে, গোটা ইন্ডিয়াতে, গোটা পশ্চিমবঙ্গে কত কলেজ আছে। ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ল কলেজ আছে, আছে কি না? তা যদি শুধু কলেজ বলে দেওয়া হয় কলেজের কালেকশন, তাহলে এটা কিন্তু সেট বলা যাবে না। কিন্তু যদি বলে দিল পুরুলিয়ায় অবস্থিত সমস্ত কলেজের কালেকশন, তখন পুরুলিয়ায় যে সব কলেজগুলো আছে তারাই শুধুমাত্র ঢুকবে এখানে। সেটা কিন্তু একটা কী যাবে? সেট হবে। কারণ কী হচ্ছে? ওয়েল ডিফাইন্ড, ঠিকঠাক করে আমরা নির্ণয় করতে পারছি কোন কলেজগুলোর কথা বলা হচ্ছে। ক্লিয়ার? আবার বলে দিল সমস্ত ভালো ছেলেদের কালেকশন, সেট হবে। সেট হবে না? কেন হবে না? এক্স্যাক্টলি, ভালো ছেলে বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? কি কি গুণ থাকলে একটা ছেলে ভালো ছেলে হয়? কারো কাছে আছে অ্যান্সারটা? ভালো ছেলে সবার কাছে, সবার, আমার কাছে ধরলে যারা পড়াশোনা করে ভালো তাদেরকে ভালো ছেলে বলবো। কেউ কারো কাছে যে ছেলেগুলো দেখতে ভালো সেগুলোকে ভালো ছেলে বলবে, ঠিক না? কারো কাছে এমন আমার না শুধু লম্বা ছেলেকে ভালো লাগে, তাহলে কেউ লম্বা যদি ছেলে হয় তখন ওকে লম্বা ছেলেগুলোকে ভালো লাগবে, ঠিক কি না? তাহলে সবার কাছে ওই ডেফিনেশনটা তো আলাদা আলাদা, তাহলে এটাও কিন্তু বলা যাবে না, ঠিক কি না? যদি বলে লম্বা ছেলেদের কালেকশন, লম্বা কত হলে লম্বা হবি বল? নির্দিষ্ট কোনো বলে দেওয়া আছে? একটা ছেলেকে কখন তুই লম্বা বলবি? একটা ছেলেকে কখন লম্বা বলবি? নির্দিষ্ট কোনো মাপ আছে? আছে? কোথায় মাপ আছে? তার মানে লম্বা ছেলেদের কালেকশন, এটাও সেট হবে না। ক্লিয়ার? কিন্তু যদি বলে দিল 150 সেমি থেকে 155 সেমির মধ্যে যেসব ছেলেগুলো আছে তাদের কালেকশন, এটা সেট হবে কি না? নির্দিষ্ট করে তুমি ঢুকাতে পারবি না সেটটাতে? হ্যাঁ পারবো। যাদের 150 থেকে 155 সেন্টিমিটার মধ্যে যেসব উচ্চ থাকবে যেসব ছেলেগুলোর, সেলেট হয়ে যাবে এগুলো। ক্লিয়ার? ক্লিয়ার? তো এই জিনিসটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড, মানে প্রপারলি একটা কী থাকবে? ডিফাইন করা থাকবে যে কোন জিনিসগুলোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? যদি তোদেরকে বলে দেয় যে ভাওয়েলের সেট,
এটা কি সেট হবে? হবে তো। ভাওয়েল কটা আছে? 5টা আছে। তার মানে সেই সেটটা আমাদের কে কে ঢুকবে? এ, ই, আই, ও, ইউ। এটা কিন্তু হয়ে গেল সেট। প্রপারলি আমরা জানি, মানে আমরা বুঝতে পারবো যে কোন এলিমেন্টগুলো এই জায়গাটাতে আসবে, কালেকশনটার মধ্যে কোন কোন এলিমেন্টগুলো ঢুকবে, ওইটাই হচ্ছে কি সেট। ভাওয়েলের সেটকে ভি দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের ভি দিয়ে। যদি বলে কনসোনেন্টের সেট, বাস করতে পারবো, 21টা আছে, ঠিক কি না? 21টা এলিমেন্ট হয়ে যাবে তখন। ওয়েল ডিফাইন্ড, বোঝা গেল ব্যাপারটা? ওয়েল ডিফাইন্ড মানে কি? সুসংগত মানে কি, ঠিক কি না? আমরা বুঝতে পারবো যে কোনটা হচ্ছে। যদি তোদেরকে বলা হয় যে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে বুঝতে পারবি কি না বল? স্বাভাবিক সংখ্যা কখন থেকে স্টার্ট হয়? ঠিক, স্বাভাবিক সংখ্যা স্টার্ট হয় 1 থেকে। যেসব সংখ্যাগুলোকে আমরা গুনতে পারি সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে বল 1 থেকে স্টার্ট হচ্ছে, 1, 2, 3, 4 চলে দেখছি এরকম। তাহলে এটা একটা সেট হবে, বুঝতে পারছি কোন এলিমেন্টগুলো আসবে। স্বাভাবিক সংখ্যার সেটকে বলা হয় ন্যাচারাল নাম্বার, তাই না? কেমন দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল এন, আর এখানে তুই একটা দিয়ে দিতে পারিস। এটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। অঙ্ক করতে করতে সব আস্তে আস্তে বুঝবো কনসেপ্টটা। ক্লিয়ার হচ্ছে কি না? চলে আসো 2 নাম্বার। একটা কন্ডিশন হলো, 2 নাম্বার আবার কী দিতে হবে ওদেরকে? কী দেবো বলো? ভিন্ন ভিন্ন এলিমেন্ট হতে হবে। একটা সেটে কিন্তু এলিমেন্টগুলো কী দিতে হবে? ভিন্ন ভিন্ন এলিমেন্ট হবে। মানে কি, একটা সেটের মধ্যে একটা এলিমেন্ট দুবার থাকতে পারে নাই। ধরলাম আমি ভি লিখলাম, এ, ই, আই, ইউ, ও, ইউ, এইটা সেট বলবো না, কারণ এখানে দেখো ইউ এলিমেন্টটা দুবার আছে। সেটের কন্ডিশন আমি বলেছি, এলিমেন্টগুলো প্রত্যেকটা কী হতে হবে? ভিন্ন হতে হবে। একটা এলিমেন্ট একের বেশি ইউজ করা যাবে না, বোঝা গেল? 3 নম্বর হচ্ছে ক্রমনিরপেক্ষ। কি? ক্রমনিরপেক্ষ। নিরপেক্ষ এটা কি? অর্ডার অফ কি? এটা ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। মানে কি, কেউ তোমাদেরকে বললাম ভাওয়েল সেটটা লেখো, কেউ লিখলো এরকম এ, ই, আই, ও, ইউ। কেউ লিখলো স্যার আমি এরকম লিখবো না, আমাকে এরকম ভালো লাগে না। কেউ ইউ লিখলো, তারপরে ও লিখলো, তারপরে এ লিখলো, তারপরে ই লিখলো, তারপরে আই লিখলো, কোনো ব্যাপার না। তুই কোন অর্ডারে লিখছিস সেটা কোনো আসে যায়নি, ওই এলিমেন্টগুলো লিখলেই হলো, ঠিক আছে? কোনটা প্রথমে লিখছিস, কোনটা শেষে লিখছিস, মাঝে লিখছিস, দ্যাট ডাজ নট ম্যাটার। এটাই বলছে যে ক্রমনিরপেক্ষ। কোন অর্ডারে লিখছিস সেটা ডিপেন্ডই করে নেই, তুই যেভাবে লিখতে পারিস। জিকে বলে যে স্বাভাবিক সংখ্যা সেট, কেউ ধরলে 2 থেকে স্টার্ট করলো, 2, 3, তারপরে 1 দিল, তারপরে 4, তারপর 20, তারপরে 19, তারপর 6, এরকম করে লিখলো, কিন্তু লিখলো সব এলিমেন্টগুলো। এটা হবে কিনা সেট? হবে, ঠিক আছে? তো মূলত এই 3টে কন্ডিশন যদি হোল্ড করে তখনই ওইটাকে আমরা কী বলবো? ওই কালেকশনটাকে কী বলবো? সেট বলবো। একটা কালেকশন, সেই কালেকশনটার মধ্যে এই 3টে কন্ডিশন কী হতে হবে? স্যাটিসফাইড হতে হবে, তবে সেটাকে কী বলবো? সেট বলবো, ঠিক আছে? হয়ে গেছে, এটা বোঝা গেল না? এবার চলে আসো, এবার একটা আমি সেট লিখছি, ধরে নেয় ভি, ভাওয়েলের সেটটা নিচ্ছি, হ্যাঁ, এ, ই, আই, ও, ইউ। আচ্ছা, এই যে ভাওয়েলের সেট, এইগুলোকে বলা হয় এলিমেন্ট বা পদ বলা হয়। কি বলা হয় এগুলোকে? এইগুলোকে বলা হয় এলিমেন্ট বা পদ, ঠিক আছে? কোনো সেটের এলিমেন্টগুলো সবসময় কিন্তু স্মল লেটারে লিখতে হবে, আর সেটের নামটা সেটা কিন্তু কিসে লিখব? ক্যাপিটাল লেটারে লিখব, বুঝা গেল? ওকে, বলো তো এই যে
এ যে এলিমেন্টটা সেই এলিমেন্টটা কোন সেটটাতে আছে? ভি সেটে আছে। তার মানে এখানে কী লেখা যায় যে এ বিলংস টু কি? ভি। বিলংস টু মানে কি? অন্তর্গত। এ এলিমেন্টটা ভি এর অন্তর্গত। এ বিলংস টু ভি। আর এটাকে সিম্বলিক্যালি কী লেখা হয় বলো? এটা হচ্ছে বিলংস টু চিহ্ন, এ বিলংস টু ভি। ক্লিয়ার? আচ্ছা, ইউ বিলংস টু ভি হবে, ঠিক আছে। এক্স বিলংস টু ভি হবে না, তাই না? কারণ এক্স এলিমেন্টটা ভিতে নাই। তাহলে এটা কী লিখবো? এটা হচ্ছে ডাজ নট বিলংস টু বলে এটাকে। কী বলে এটাকে? ডাজ নট। তাহলে এক্স ডাজ নট বিলংস টু ভি। ক্লিয়ার? তাহলে এ বিলংস টু ভি, ইউ বিলংস টু ভি, বাট এক্স ডাজ নট বিলংস টু ভি। এটা কেমন লেখা হয়? এক্স ডাজ নট বিলংস টু ভি। এটাকে লেখা হয় এক্স ডাজ নট বিলংস টু ভি। ক্লিয়ার? এইটু জিনিসগুলো একটু হালকা হালকা লিখে নাও। এই জিনিসটাকে এইভাবেও পড়তে হয়, দেখো ভালো করে। এ বিলংস টু ভি, এটাকে আমি এভাবেও পড়তে পারি। হ্যাঁ, এ ইজ অ্যান এলিমেন্ট, এ ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য সেট ভি। এ হচ্ছে একটা এলিমেন্ট কোন সেটের? ভি সেটের। এ ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য সেট ভি। যদি বলি এক্স ডাজ নট বিলংস টু ভি, তাহলে কী লিখবে এখানে? এক্স ইজ নট অ্যান এলিমেন্ট অফ দ্য সেট ভি। ক্লিয়ার? আচ্ছা, এলিমেন্ট বা পদ বা এটাকে বস্তুও বলা হয়, এটা একটু লিখে নাও। ক্লিয়ার? তারপরে এই দুটো জিনিসও লিখে নাও। এ ইজ অ্যান এলিমেন্ট অফ দ্য সেট ভি আর এক্স ইজ নট অ্যান এলিমেন্ট অফ দ্য সেট ভি। লেখো, এটা লেখো না হালকা। তাহলে সেটের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হলো। এইবারে এই যে সেটগুলো আমরা জানছি, এই সেটগুলোকে দুটো পদ্ধতিতে আমরা প্রকাশ করতে পারি। আস্তে, এই সেটগুলোকে আমরা কভাবে প্রকাশ করি? কভাবে? দুভাবে। তাহলে সেটকে দুইভাবে প্রকাশ করা হয়। সেটকে কভাবে প্রকাশ করা হয়? দুইভাবে প্রকাশ করা হয়। কি কি? এক নাম্বার, ছক বন্দীকরণ পদ্ধতি। ছক বন্দীকরণ পদ্ধতি, এটাকে ইংরেজিতে বলা হয় রোস্টার, ROSTER, রোস্টার অর টেবিউলার মেথড। হয়ে গেল। আর একটা হচ্ছে কি স্যার? ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্মভিত্তিক পদ্ধতি, এটা কি বলা হয়? প্রপার্টি মেথড। কি বলে এটাকে? প্রপার্টি মেথড। এবার দুটো জিনিসের কী ব্যাপার কী নাই সেগুলো সব বলছি ভালো করে। হ্যাঁ, চলো। প্রপার্টি মেথড বা এটাকে বলা হয় সেট বিল্ডার মেথড। এটা একটু বলে দিই, সেট বিল্ডার মেথড। এই দুইভাবে যে কোনো সেটকে প্রকাশ করা হয়। যে কোনো সেটকে এই দুইভাবে প্রকাশ করা হয়, ছকবন্দীকরণ পদ্ধতি বা রোস্টার বা টেবিউলার। টেবিউলার এখান থেকে মনে রাখতে পারিস, টেবিউলার থেকে টেবিল কথাটা আসবে। টেবিল মানে প্রত্যেকটা জিনিস ছকে ছকে লিখব, সেটা টেবিউলার মেথড। আর ওইটাকে আমি কোনো একটা ধর্ম ইউজ করে নিয়ে, ধর্ম বলতে ওইসব ধর্ম নাই তোমরা যেটা ভাবছো। ধর্ম বলতে ওই জিনিসটাকে কোন কন্ডিশনে আমি লিখতে পারি সেটা বলছি। এটা একটু লিখে নাও, লিখে নাও এটাকে।
লেখা হয়েছে, দেখো তাহলে এবার ছকবন্দীকরণ পদ্ধতি ব্যাপারটা কি? হ্যালো, ছকবন্দীকরণ পদ্ধতি ব্যাপারটা কি? যখন কোনো সেটের প্রতিটি পদকে আমরা ক্লিয়ারলি লিখতে পারি, প্রত্যেকটা পদকে আরামসে কমা দিয়ে দিয়ে যদি লিখতে পারি, মানে তালিকাভুক্ত করতে পারি প্রত্যেকটা পদকে, তখনই সেটাকে বলবো ছকবন্দীকরণ পদ্ধতি। ধরে নাও তোমাকে বললো ভাওয়েলের সেট, তাহলে বলো ভাওয়েলের সেটটাতে তুমি প্রত্যেকটা এলিমেন্টকে লিখতে পারবে কি নেই? আরামসে লিখতে পারবে, ঠিক না? এ, তারপরে ই, আই, ও, ইউ, প্রত্যেকটা পদকে লিখতে পারলাম না? তালিকায় অন্তর্ভুক্ত করতে পারলাম না? তার মানে এই যে সেটটা হলো সেটা কি, কোন পদ্ধতিতে লিখলাম? ছকবন্দীকরণ পদ্ধতি। समझले বাবু? আচ্ছা, যদি বলা হলো আবার 1 থেকে 4 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো লেখো, ওটাও করতে পারবো। 1, 2, 3, 4, তার মানে এইটা একটা সেট বটে। এই সেটটা কোন পদ্ধতিতে প্রকাশ করলাম? ছকবন্দীকরণ পদ্ধতি। ওকে, তার মানে যে সেটে আমি কি করব, প্রত্যেকটা পদকে আস্তে আস্তে কমা দিয়ে দিয়ে লিখতে পারবো, ছকবন্দি করতে পারবো, তালিকাভুক্ত করতে পারবো, সেই সেটটাকেই আমরা কি বলবো? ছকবন্দীকরণ পদ্ধতিতে প্রকাশ করা হলো, ওইটা বলবো। বুঝলে? ঠিক তো? এই তো সিম্পল ব্যাপার। আর ধর্মভিত্তিকটা কি স্যার? ধর্মভিত্তিকটা হচ্ছে তুমি প্রত্যেকটা এলিমেন্টকে একদম লিস্ট অনুযায়ী লেখার দরকার নাই, এমন কিছু একটা কন্ডিশন বলে দেবো, সেই কন্ডিশনে দেখে বোঝা যাবে যে হ্যাঁ ওই এলিমেন্টগুলো আছে ওইখানে। ঠিক আছে? যেমন এই সেটটাকেই দেখো, এই সেটটাকেই দেখো, এটাকে আমি কী করছি? ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করছি। চলো তাহলে সেইটাকে আমি সেটটাকে ধরে নিচ্ছি এ সেট, নাম দিলাম বড় হাতের এ। এই এ সেটের মধ্যে এলিমেন্ট থাকবে, কোন এলিমেন্টগুলো লিখবো? এই সেটটাকে আমি চাইছি ধর্মভিত্তিক পদ্ধতিতে প্রকাশ করতে, তাহলে এ সেটের মধ্যে এলিমেন্ট থাকবে এক্স, সাচ দ্যাট, আমাকে লাস্ট পর্যন্ত বলতে দে, এক্স, এইটা এই যে দুটো পুটকি দেখতে পাচ্ছি দুটো বন্ধে, ওইটাকে বলে সাচ দ্যাট। কী বলে এটাকে? সাচ দ্যাট। বাংলায় বলে কি? এমন যে, এমন যে। ওকে, সাচ দ্যাট। তাহলে এ সেটের মধ্যে এলিমেন্টগুলো কে থাকবে? এক্সের। এই রে বাবা, এক্সের বিভিন্ন মান হবে এখানে, এক্সের মান কখনো 1 হবে, কখনো 2 হবে, কখনো 3 হবে, কখনো 4 হবে, এরকম হবে। তাহলে এক্স সাচ দ্যাট, এক্সটা কী হবে? এক্সটা কথা দেবে বলো, এইগুলো কী হবে? এগুলো কী বলে? প্রত্যেকটা কী সংখ্যা বটে? স্বাভাবিক সংখ্যা বটে। তাহলে এক্সটা কী হবে? এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং 1 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 4। বলো তো লিখতে পারি কিনা? তার মানে ওই সেটটাকে আমি কী করছি? কিছু একটা কন্ডিশন দিয়ে লিখলাম। দেখো প্রথমত এ সেটের এলিমেন্টগুলো কেমন হবে? এক্সের মান, তাহলে এখানে কী হবে? এক্সের মান হবে তো কী কী মান হবে? 1 বা তার থেকে বড়, 4 বা তার থেকে ছোট। বুঝতে পারছিস? এবার বল, তোরা বলবি যে স্যার এক্সের মানটা তো তাহলে 1.5 হতে পারে, 1-এর থেকে বড় মানে 1.5 হতে পারে। তো ওই জন্য এবার এখানে লিখে দিচ্ছি যে এক্সটা কী হতে হবে? ন্যাচারাল নাম্বার। 1.5টা কি ন্যাচারাল নাম্বার বটে? তার মানে ওই জিনিসটাকে এভাবে প্রকাশ করা গেল কি না? এইটা হয়ে গেলো আমাদের ধর্মভিত্তিক পদ্ধতি। ঠিক আছে, আরও দু একটা লেখা যাক। 3 নাম্বার ধরলে, আচ্ছা এটারই একটা এক্সাম্পল আরেকটা সেট ধরলে ক্যাপিটাল এক্স। এইখানে বলে দিলাম যে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু কি? রিয়েল নাম্বার। আচ্ছা এটাকে প্রথমে হার্ড দিই নেই তাদেরকে, এইখানে একটা সিম্পল একটা সেট লিখে নিচ্ছি। এক্স সমান বলে দিচ্ছি 2, 4, 6, 8, 10। বলে এখানে এক্স সেটটাতে কে কে লিখলাম? কী কী লিখলাম?
জোড় সংখ্যাগুলো 10টা কাটে দেয় 8 পর্যন্ত লিখ। তাহলে বল 10-এর থেকে ছোট জোড় সংখ্যাগুলো লিখলাম আর 1-এর থেকে বড় জোড় সংখ্যাগুলো লিখলাম। তাহলে এখানে কী লিখবো? এক্স, এই সেটটাকে আমি কী করবো? এক্স সাচ দ্যাট কী হবে বলতো? এক্স হলো কি, এটা তাহলে লিখতে হবে না? এক্স হলো কি জোড় সংখ্যা এবং কেমন কন্ডিশন মানছে? 1 লেস দেন এক্স লেস দেন 10। আসতে এইখানে এক্সের মানটা তার মানে কি 1-এর থেকে বড় 10-এর থেকে ছোট, আর এক্স আবার কী বটে? জোড় বটে। তাহলে বল 1-এর থেকে বড় আর 10-এর থেকে ছোট জোড় সংখ্যা কে কে আছে? এগুলোই আছিল। তার মানে এই জিনিসটাকে আমি এইভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, মেন জিনিস হচ্ছে এই জায়গাটা কিন্তু বলতে হবে এক্স হলো কি জোড় সংখ্যা, আবার এক্সটা কি 1-এর থেকে বড় 10-এর থেকে ছোট। তাহলে এই জিনিসটা যে কোনো ভোঁকু ছেলেও দেখে বুঝে যাবে না যে হ্যাঁ এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে। তাহলে এটা প্রত্যেকটা এলিমেন্ট লিখেছি, মানে এটা কি ছকবন্দীকরণ পদ্ধতি। ওইটাকে আমি ধর্মের সাহায্যে বুঝিয়ে দিলাম, প্রপার্টির সাহায্যে বুঝিয়ে দিলাম এটা। তাহলে এটা হয়ে গেল কি ওই একটা সেটকে প্রকাশ করলাম কোন সাহায্যে? ধর্মভিত্তিক পদ্ধতির সাহায্যে। বুঝালো? লেখো। তাহলে তোমাদেরকে আমি একটা দিচ্ছি, এটা তোমরা তো কি বানাও তো। হ্যাঁ, এটা লিখে নাও। একটা তোমরা দেখি ছকবন্দীকরণ পদ্ধতিটা করো তো দেখি। লেখো 5 এবং 25-এর মধ্যবর্তী 5 এবং 25-এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা। চলো এটাকে প্রকাশ করো ছকবন্দীকরণ পদ্ধতিতে। হাউ টু রিপ্রেজেন্ট দিস করো। তাহলে 5 এবং 25-এর মধ্যবর্তী বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে তুই যদি প্রত্যেকটা জিনিসকে লিখতে চাস কোনোদিন লিখতে পারিস না, কারণ 5.1, 5.2, 5.3 এরকম করে 5 কত হচ্ছে 25-এর আগে পর্যন্ত মানে 24.9 এটা সব লিখতে পারবি, কিন্তু এগুলোই শুধু নয়, আবার 5.11, 5.111 কত বাস্তব সংখ্যা আছে, ঠিক কি না? তাহলে সেগুলোকে ছকবন্দীকরণে লিখতে পারবি না। তাহলে এখানে ওয়ান অ্যান্ড অনলি ধর্মভিত্তিক পদ্ধতিটাই ইউজ করতে হবে। তাহলে কেমন করবো বল? সেটটার নাম দিলাম আমরা ক্যাপিটাল এক্স, এক্স সাইজ দ্যাট এক্স কী হবে বল? এক্সটা কী হবে? এক্সটা বাস্তব সংখ্যা হবে। এক্স হলো বাস্তব সংখ্যা, বুঝতে পারলি? এবং 5-এর থেকে বড় আর 25 থেকে ছোট, বাস। আচ্ছা, কেউ যদি এক্স হলো বাস্তব সংখ্যা এইটা না লিখে কেউ যদি বলি এরকম লিখবো এক্স সাইজ দ্যাট এক্স বিলংস টু আর এবং 5 লেস দেন এক্স লেস দেন 25, ইটস ওকে, এটাও হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি ধর্মভিত্তিক কি পদ্ধতি। হয়ে গেল? সৌম্যদীপ বাবু বুঝতে পারিস? হ্যাঁ, ওকে, চলো। চলে এসো এবার চলে এসো কয়েকটি সংজ্ঞা, সাম ডেফিনেশন। মুছে দিচ্ছি এটা, লেখো সাম ডেফিনেশন। কিছু কিছু সেটের সংজ্ঞা আছে এবার। হ্যাঁ, সাম ডেফিনেশন, কিছু সংজ্ঞা, সাম ডেফিনেশনস, কিছুগুলো সংজ্ঞা আছে এবারে। সসীম সেট আর অসীম সেট, শোনো। সসীম সেট, আচ্ছা সসীম সেটকে ইংরেজিতে বলা হয় ফাইনাইট সেট। কি বলে? ফাইনাইট সেট মানে যে সেটের পদগুলো আমরা কী করতে পারবো? লিখতে পারবো, গুনতে পারবো, সেগুলো সসীম সেট। মানে এক কথায় গোটা কথা বলছে যদি চাই তাহলে কী হবে?
যে সেটের পদগুলো সসীম সংখ্যক, যে সেটের পদগুলো সসীম সংখ্যক সেই সেটটা কি বলবো? সসীম সেট বলবো। হ্যাঁ, লেখো সসীম সেট। সসীম সেট লেখো যে সেটের, আসতে, যে সেটের পদ সমূহের সংখ্যা সসীম, যে সেটের পদ সমূহের সংখ্যা সসীম তাকে সসীম সেট বলে। যে সেটের পদ সমূহের সংখ্যা সসীম তাকে সসীম সেট বলে। তাহলে বলো যেমন কি হবে স্যার? যদি আমরা একটা এ সেট নিই 2 4 6 8, এই সেটটা কি সসীম বটে? হ্যাঁ বটে, সসীম সংখ্যক পদ আছে, 4টা পদ আছে। আচ্ছা ভাওয়েল সেটটা সসীম হবে? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এটাও কি সেট বটে? সসীম সেট বটে। ওকে, আচ্ছা এবারে যদি এরকম বলি স্যার x such that x belongs to natural number এবং a1 less than equals to x less than equals to 4, what is the সসীম সেট? এটা সসীম সেট বটে। এখানে কোন পদগুলো আছে বোঝাচ্ছে? 1 থেকে 4 পর্যন্ত, তার মানে দিস ইজ অলসো এ ফাইনাইট সেট। ওকে, প্লিজ রাইট ডাউন। এটা বললাম যে এই সেটটার মধ্যে কোন কোন এলিমেন্টগুলো আছে? 1 থেকে 4 পর্যন্ত, একটাও হবে 4টাও হবে, আবার সেগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার। হ্যালো, ইধার দেখো ইধার, যদি এটা আর লিখে দিতাম ম্যানের জায়গায় তাহলে সসীম হয়তো? হতো না। আর মানে 1-এর পর থেকে 1.01 1.02 গাদা গাদা হয়তো, তখন কিন্তু এটা আর সসীম হতো নেই। যেহেতু ন্যাচারাল নাম্বার বললাম সেটা কি হয়ে গেল? সসীম হয়ে গেল। মানে এই এনের বুঝতে পারছিস কত কামাল আছে? করো। এইবারে লেখো অসীম সেট। এইবারে লেখো অসীম সেট। আমি জাস্ট এইটাকে চেঞ্জ করে দিচ্ছি, শটাকে অ করে দিচ্ছি, আর ফাইনাইটটাকে ইনফাইনাইট একটা আয়ন যোগ করে দিচ্ছি। ক্লিয়ার? অসীম সেট ইংরেজিতে বলা হয় ইনফাইনাইট সেট। সসীম সেট আর অসীম সেট। এবার হচ্ছে অসীম সেট, ইনফাইনাইট সেট। বলো আগের ডেফিনেশন লিখলে যে সেটের পদসমূহের সংখ্যা সসীম, এখানে লিখবে অসীম। যে সেটের পদসমূহের সংখ্যা অসীম তাকে অসীম সেট বলে। এখন এক্সাম্পল কি হবে বলো? এক্সাম্পল কি হবে এটার? যদি আমি একটা সেট নিই, এ সেট, মনে মনে ভাবো 1 2 3 4 ডট ডট চলতে থাকলো, বলো কত দূর পর্যন্ত চলছে? বুঝতে পারছি নাই, মানে গণনা দ্বারা সম্ভব নয়, তার মানে এটা একটা অসীম সেট বটে। আচ্ছা আরও লেখো, একটা সেট লিখছি এক্স, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু আর, মানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, এবং 2 লেস দেন এক্স লেস দেন 3। 2 আর 3-এর মাঝখানে কতগুলো বাস্তব সংখ্যা আছে? অসংখ্য আছে। 2 আর 3 তার মাঝখানে বাস্তব সংখ্যা, ইয়ে বলছি না কিন্তু স্বাভাবিক সংখ্যা বলছি না, বাস্তব সংখ্যা বলছি, মানে 2.01 2.001 অসংখ্য আছে, তার মানে এটা একটা কী বটে? অসীম সেট বটে। ক্লিয়ার? লিখে নাও। অসীম সেট বুঝে গেল? এইবার লেখো একপদী সেট। একপদী সেট, একপদী সেট অনেকগুলো ডেফিনেশন আছে। আচ্ছা একপদী সেটকে বলা হয় সিঙ্গেলটন সেট।
SINGLETON, সিঙ্গেলটন সেট। একপদী সেট, এটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। বলো, নামটাই তো বলছে কি, যে সেটে একটি মাত্র পদ থাকবে। লেখো, যে সেটে একটি মাত্র পদ থাকে তাকে একপদী সেট বলা হয়। যে সেটে একটি মাত্র পদ থাকে তাকে কি বলা হয়? একপদী সেট। এক্সাম্পল কী হবে বলো? সাপোজ বলো, এটা একটা সেট বটে, একটা পদ আছে, একপদী সেট। আর একটা নাও, কটা পদ আছে? শূন্য তো একটা পদ বটেই, এটাও একপদী সেট। এটা লেখালাম, আসছি, একটু কনফিউশন সৃষ্টি হবে তার জন্য এর আগে লিখে দিলাম। আরেকটা সেট লেখো না, ওয়াই নাও। বলো, এক্স সাইজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, এবং 1 লেস দেন এক্স লেস দেন 3 একপদী সেট বটে। আগে বোঝো, এক্সটা কি বটে? ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 আর 3-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কটা আছে? কোনটা বটে? 2। দুটা নাই, একটা আছে, সেইটা কত বটে? 2 সংখ্যাটা, তার মানে একটাই থাকছে না। তাহলে এটা হচ্ছে একপদী সেট। বুঝলো? ডিপলি ভাবিতে হবে। হ্যাঁ, আরও কিছু ভাববে, আরও কিছু নেবে? নাও, বি সেটের নামে কী নেবে বলো? এক্স সাচ দ্যাট এক্স হলো জোড় সংখ্যা। এক্স হলো, শোনো এরকম দিতে পারে, হ্যাঁ, এক্স হলো জোড় মৌলিক সংখ্যা। বলো তো কে হবে? মৌলিক সংখ্যা কত? মৌলিক সংখ্যা কোনখান থেকে স্টার্ট হয়? 2 থেকে। 2টা মৌলিক, 3, 5, 7, 11, 13, 17, 19, 9 মৌলিক। তার মানে একমাত্র মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা কোনটা বটে? একমাত্র 2। কটা তার আমরা পাচ্ছি? তার মানে এটা একপদী সেট বটে। বুঝলো? চলো লিখে নাও, একপদী সেট হয়ে গেল। নেক্সট চলে আসে এবারে শূন্য সেট, 4 নাম্বার। 4 নাম্বার শূন্য সেট। শূন্য সেটকে বলা হয় স্যার নাল সেট, NULL, নাল, নাল সেট, অথবা এটাকে বলা হয় ভয়েড সেট, অথবা এটাকে বলা হয় এম্পটি সেট। এম্পটি মানে কি? খালি। খালি খালি রাতোं में, তো খালি, খালি মানে কি? একটাও পদ নেই। ঠিক আছে? ধরলে একটা ছোটো বাচ্চাকে, সেই ছোটোর সময় আমরা করতাম নাই, বিস্কুট দিলাম, তারপর সেই তা বলে ছোটো বাচ্চাটা বলে দে দে করে না, তখন যদি বিস্কুট শেষ হয় তখন কী বলি? ফাই হয়ে গেল। ফাই হয়ে গেল না, মানে আর একটাও নেই। তো এই খালি সেটকে ফাই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বুঝলি? বুঝলি? আচ্ছা, সেট তত্ত্বের প্রবক্তা কে ছিল? সেট তত্ত্ব কে করেছিল? জর্জ ক্যান্টার। এটা একটু বলি না, ভুলে গেছিলাম। সেট তত্ত্বের প্রবক্তাকে জর্জ ক্যান্টার। তো এই ফাই সেটটা জর্জ ক্যান্টার হয়তো মনে হচ্ছে তার বাচ্চাকে করছিল, খাওয়াচ্ছিল বিস্কুট দিয়ে, পরে ওর বাচ্চা জিজ্ঞাসা করছিল যে আরেকটা দাও, ও বলছে ফাই। সেখান থেকে খালি সেট হয়ে গেল ফাই। তাহলে যে সেটে একটিও পদ থাকবে না, লেখো, যে সেটে একটিও পদ থাকবে না, যে সেটে একটিও পদ থাকবে না,
তাকে শূন্য সেট বলা হয়। তাকে শূন্য সেট বলা হয় এবং এটিকে লেখো, এবং এটিকে লেখো 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 লেখো, এবং এটিকে গ্রিক অক্ষর, কি অক্ষর? গ্রিক অক্ষর ফাই, ফাই চিহ্ন তোমরা জানো তো, এরকম এরকম, এবং এটিকে গ্রিক অক্ষর ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ফাই দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু চিরন্তন সত্য। হ্যাঁ, যখনই ফাই তার মানে সেটা কি হয়ে গেল? শূন্য সেট। ক্লিয়ার? তাহলে কি লিখবো বলো? ফাই মানে কি? এইরকম লিখবো। ফাই মানে কি লিখবো? এইরকম, একটাও পদ নাই, ফাঁকার ফুঁকুর। বুঝে গেল? ঠিক তো? এই শোনো শোনো, এইবারে যদি এইটা বলি, এইটা কি সেট? তার মানে এটা একটা সেট। এই সেটটাতে একটা পদ আছে ফাই নামের, এটা কিন্তু এক পদই সেট। কিছু বুঝে গেল? এই জায়গাটায় বিশাল একটা কনফিউশন সৃষ্টি হয় স্টুডেন্টদের মধ্যে। ফাই শুধু যদি তুই ফাই থাকে, শুধু ফাই মানে এটা কিন্তু শূন্য সেট। এবার ধরলে ব্র্যাকেটের মধ্যে ফাই থাকলো, তার মানে এটা একটা সেট বটে, যেখানে একটা পদ আছে, সেই পদটার কী নাম? ফাই নামের একটা পদ আছে। তবে এটা কিন্তু এক পদই সেট হয়ে গেল। তাহলে তোরা এক পদই সেট যেটা লিখলিস উপরটাতে, সেখানে এই জিনিসটা লিখে না তো, কোনো একটা নাম দিয়ে, এম নাম দিয়ে দে, ক্যাপিটাল এক পদই সেটে। এটা কিন্তু একটা এক পদই সেট। আর যদি শুধু ফাই লিখে দিস, তার মানে সেটা হয়ে গেল শূন্য সেট। ঠিক? আচ্ছা, এবার শূন্য সেটে আরও দু একটা এক্সাম্পল বলো। শোনো, এই আরও দু একটা এক্সাম্পল বলো। বলো ফাই সমান কী লিখবো তাহলে? শূন্য সেটকে অন্য কোনো দিয়ে প্রকাশ করবে না, এ বি সি কোনো কিছু দিও না। হ্যাঁ, বলো এক্স সাজ দ্যাট এক্স হলো জোড় সংখ্যা। আর কি লিখবো স্যার? 2 লেস দেন এক্স লেস দেন 3। বলতো 2 থেকে 3-এর মধ্যে কোনো জোড় সংখ্যা আছে? দুইটা কিন্তু নয়, আর 3টাও নয়। 2 আর 3-এর মাঝখানে কোনো জোড় সংখ্যা আছে? হ্যাঁ, নাই না। এটাই তুই লিখতে পারিস, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার লিখতে পারিস। এবং এখানে এবংটা লিখে নি, এবং 2 লেস দেন এক্স লেস দেন 3 বল করতে পারি কি না? 2 আর 3-এর মাঝখানে কোনো ন্যাচারাল নাম্বার আছে? কোনো নাই, মানে কি? ফাই, শূন্য সেট। বোঝালো ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আবার এরকম লিখতে পারো, এক্স সাজ দ্যাট এক্স হলো মৌলিক সংখ্যা, এবং কার মধ্যে বলতো? 32 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 36। বল না, 32 আর 36-এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা আছে? 32 নয় মৌলিক সংখ্যা, 33 মৌলিক সংখ্যা নয়, 3 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করা যায়। 34-কে 17 দুগুণে 34 মৌলিক সংখ্যা নয়, 35 5 7 35 মৌলিক সংখ্যা নয়, 36ও নয়। মানে 32 আর 36-এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নেই। তবে এটাও কী হলো? শূন্য সেটই হয়ে গেল। পারলাম বুঝাতে? চলো দেখো, এবার চলে এসো সাবসেট। সাবসেট, চলো হেডিং লাগাও। সাবসেট ব্যাপারটা কি? উপসেট বা সাবসেট, বাংলায় বলা হয় উপসেট। তোমরা বাংলার থেকে ইংরেজিটাই বেশি মনে রাখবে, বাংলায় এগুলো মনে রাখতে বড় কষ্ট। উপসেটকে বাংলাতে বলা হয় সাবসেট। সাবসেটকে বাংলায়, এই যে বলছি না, এগুলো ভুলে যাই। সাবসেটকে বাংলায় উপসেট বলে, সরি। চলো তাহলে উপসেট, এটাকে আমরা কি বলছি? সাবসেট, তাই না? দেখো প্রপারলি একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরে নাও এ একটা সেট আছে, ভালোর মন দিয়ে বুঝো। এ সেটের মধ্যে স্যার কী কী আছে? 1 2 3। আর বি সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 2 3 4 5। হলো দুটো সেট হয়ে গেল। এ সেটে আছে 1 2 3, বি সেটে আছে 1 2 3 4 5। একটা কথা বল,
এ সেটের এলিমেন্টগুলো বি সেটের মধ্যে আছে কিনা? এ সেটের প্রত্যেকটা পদ বি সেট আছে, তার মানে এটা হচ্ছে কি সাবসেট, বি এর সাবসেট। ঠিক আছে, যদি এ সেটের প্রত্যেকটি পদ বি সেটে উপস্থিত থাকে তাহলে এ সেটটিকে বি সেটের উপসেট বলা হয়। ওকে, তার মানে এখানে এটা কি বটে? উপসেট মানে সাবসেট। সেটা কি কেমন করে প্রকাশ করা হয়? এ সাবসেট অফ বি, এই চিহ্নটার নাম হচ্ছে সাবসেট। আচ্ছা, এই ইকুয়ালসটা কখন দেওয়া হয়? যদি সমান সমান থাকে। তো এখানে সমান নাই না, তাই এটাকে বলা হয়, এটা তুমি না দিলেও চলবে। তাহলে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটে আছে, দেখো আছে, তার জন্য আমরা কি বলছি? এ সেটটা হচ্ছে বি এর সাবসেট। সেটাকে এইভাবে প্রকাশ করা হয়। ক্লিয়ার? কেউ কেউ বলে স্যার আমি এটা দিব না, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইটা আমি বলছি, এই যদি না দিই তো এটাকে বলা হয় প্রপার সাবসেট, ওটা একটু পরে বলছি। তাহলে এইভাবে প্রকাশ করা হয়। এটাকে কি বলবো তাহলে? সাবসেট। বি সেটটাকে বলা হয় সুপারসেট। বিটাকে কী বলা হয়? সুপারসেট। সাবসেটকে বলা হয় বাংলাতে উপসেট, সুপারসেটকে বলা হয় অধিসেট। বলো বুঝতে পারলে কিনা? ঠিক তো? এ ইজ এ সাবসেট অফ বি অ্যান্ড বি ইজ এ সুপারসেট অফ এ। ওকে, লেখো রাইট ডাউন। লেখো, যদি এ ও বি দুটি সেট এমন হয় যে, আগে সংজ্ঞা লেখো, যদি এ ও বি, যদি এ ও বি দুটি সেট এমন হয় যে যদি এ ও বি দুটি সেট এমন হয় যে এ সেটের প্রত্যেকটি পদ, এ সেটের প্রত্যেকটি পদ বি সেটে থাকে, এ সেটের প্রত্যেকটি পদ বি সেটে থাকে, তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলা হয়। ঠিক আছে, নিচে লেখো, এবং এটিকে এইভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এবং এটিকে এই চিহ্ন, দেখো, এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা পড়বো তখন কেমন করে পড়বো? এক্সাম্পল একটু পরে লিখবে। হ্যাঁ, এটা লেখো, এটাকে লেখো, লেখো এ ইজ এ সাবসেট অফ, এ ইজ এ সাবসেট অফ বি, এইভাবে পড়তে হয়। এ ইজ এ সাবসেট অফ বি, এইভাবে পড়তে হয়। তারপরে এক্সাম্পলগুলো লিখে নাও। এটা আচ্ছা, এইটাকে এইভাবেও শোনো না, একটু শোনো ভাই, এইটাকে এইভাবেও লেখা হয় বা পড়া হয়। এটা সাবসেট ওটা তো, এ ইজ কন্টেন্ট ইন বি, মানে বি এর মধ্যে এ অবস্থিত। এ ইজ কন্টেন্ট ইন এ বা ইন বি, এভাবেও পড়া। এটা একটু লিখে নাও। সাবসেটটা হয়ে গেল, বোঝা গেল। এবারে এই প্রপার সাবসেট কখন বলবো? প্রপার সাবসেট মানে কি? এটা শর্ট নোট করে বুঝিয়ে দিচ্ছি এগুলো। প্রপার সাবসেট মানে কি? প্রপার সাবসেট মানে কি? ওই যে এখনই যে এক্সাম্পল সেটা হচ্ছে প্রপার সাবসেট। 1 2 3 বি সেটা ধরলে আছে 1 2 3 4,
তার মানে বলো এ সেটের প্রত্যেকটা পদ এখানে আছে তো, আবার বি সেটের মধ্যে বলো তো এ সেটের যে পদগুলো আছে সেগুলো তো আছেই, সঙ্গে আরও এক্সট্রাও কিছু আছে, বি সেটটাতে আছে না এক্সট্রা কিছু। যদি এরকম কিছু ঘটনা ঘটে তখন এটাকে আমরা কী বলবো, প্রপার সাবসেট। তাহলে এ ইজ এ কি বটে, প্রপার সাবসেট অফ কার, বি। আচ্ছা যে আরেকটা এক্সাম্পল নিই, ধরে নাও এ একটা সেট 1 2 আছে, আচ্ছা বি সেটেও 1 2 আছে, তাহলে বলো তো এইটা সাবসেট বটে কিনা বি এর, বটে কী করে বটে, তার মানে সমান সেট বটে, সাবসেটও বটে। কীরকম সাবসেটের সংজ্ঞা এখন কি বললাম, যদি এ সেটের প্রত্যেকটা পদ বি সেট থাকে, আছে তো দেখো এ সেটের প্রত্যেকটা পদ কী বটে, বি সেট আছে না, তার মানে এটা কী বটে, এটা কি বটে, সাবসেট অফ বি। কিন্তু এখানে প্রপার সাবসেট বটে কি না, কারণ বি সেটে এক্সট্রা কোনো এলিমেন্ট আছে, তার মানে এখানে প্রপার সাবসেট না, এখানে সাবসেট, তাহলে এ সাবসেট অফ বি। আবার এখানে দেখো বি সেটের প্রত্যেকটা পদ এ সেট আছে কিনা, বি সেটের প্রত্যেকটা পদ এ সেটেও আছে, তার মানে বিটাও কিন্তু সাবসেট বটে কার, এ, তাহলে বি ইজ এ সাবসেট অফ এ। এই দুটো কন্ডিশনকে একসঙ্গে যদি লিখি হয় তখন ওইটা বলবি এ সমান বি, সমান সেট। তার মানে সমান সেটের সংজ্ঞা কী বটে, যদি এ বি এরও সাবসেট হয়, বি এরও সাবসেট হয়, তখনই আমরা বলবো সেট দুটা সমান বটে। বুঝে গেল, ঠিক তো। আর 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 আরেকটা কী জন্য বললাম, এই যে সাবসেট অফ এটা এ হয়ে লেখা হয় এটাকে, এখানে আর ইকুয়ালস দেবে না, প্রপার সাবসেট মানে আর এখানে কী দেবো নাই, ইকুয়ালস দেবো নাই। বিটা কী বলবো, বিটা কি নাম, সুপার সেট, এটা সাবসেট, এটা কি গেল সুপার সেট। এইটুকুলো লিখে নাও, চলো লেখো লেখো লেখো, ঝাপা ঝাপা লেখো। আচ্ছা এগুলো হয়ে গেলো তো, এবার একটা কথা শুনো, এইবারে একটা কথা শুনো, ওই যে একটু আগে শূন্য সেট বললাম, ফাই বললাম না, সেই ফাই সেটটা কিন্তু যে কোনো সেটের সাবসেট হয়। ফাই সেট কি হয়, মানে শূন্য সেটটা যে কোনো সেটের সাবসেট, ওইটা একটু লিখে রাখো। শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়, স্টার মার্ক দিয়ে লিখে রাখো। শূন্য সেট যে কোনো সেটের উপসেট হয়। মানে ফাইটা যে কোনো সেটের উপসেট হয়, ক্লিয়ার। আর একটা লিখে রাখো, প্রত্যেকটা সেট সে নিজেরই উপসেট হয়। যেমন এ একটা সেট, এই এ সেটটা কার সাবসেট হবে, এর নিজেরই হবে। তাহলে একটা কী বললাম, প্রথমত ফাইটা যে কোনো সেটের উপসেট হয়, আর যে কোনো সেট তার নিজের সাবসেট হয়। যে কোনো সেট তার নিজের সাবসেট হয়, এই তো এখনই বললাম। ধরুন এ একটা সেট 1 2 3 এলিমেন্ট আছে, আবার যদি এটাকে আরেকবার লিখি 1 2 3, তাহলে বলতে আমি লিখতে পারি কি, এই এ সেটটার মধ্যে যত এলিমেন্ট আছে সেগুলো এখানে আছে কি না, তার মানে এ সেটটা এর এ সাবসেট, ওইটাই তো বলছি। তাহলে প্রতিটি সেট তার নিজেরই উপসেট হয়। হ্যাঁ, প্রতিটি সেট তার নিজেরই উপসেট হয়, সাবসেট হয়। এই দুটো জিনিস আপাতত লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, ক্লিয়ার। চলে এসে এবারে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা জিনিস, সেটা হচ্ছে পাওয়ার সেট, সার্বিক সূচক সেট। সার্বিক সেটটা বলছি একটু পরে। পাওয়ার সেট, এটাকে বলে সূচক সেট। খুব ইম্পর্টেন্ট জিনিসটা, পাওয়ার সেট যেটাকে বাংলাতে বলা হয় সূচক সেট। মন দিয়ে বোঝো, একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আগে, তারপরে ডেফিনেশন সংজ্ঞা সব লেখাচ্ছি। সাপোজ এ সমান 1 2 একটা সেট, তাহলে বলো এই এ সেটটার সাবসেট কে কে হবে। প্রথমত ফাই হবে, এখনই বললাম ফাই সেটটা যে কোনো সেটের উপসেট। আর শুধু 1 হবে, এটা একটা সেটে পড়ে তো,
এই সেটের যে এলিমেন্টগুলো সেগুলো এখানে আছে কি না, তার মানে এটা একটা কী বটে, সাবসেট বটে কার, এ সেটের। শুধু 2 হবে, এটা একটা সাবসেট হবে। আচ্ছা 1 2 হবে, আর কোনো উপসেট আছে কি, সাবসেট আছে কি, এটা দেখো তো আছে। এ সমান 1 2 একটা সেট আছে, এলিমেন্ট 1 2 আছে, এই সেটটার সাবসেট কে কে বটে, ফাই একটা বটে, কারণ ফাইটা যে কোনো সেটের উপসেট হয়। ঠিক আছে, এই যে বুঝ আগে লিখি পরে। 1 এটা একটা সেট, এটা সাবসেট বটে কিনা ওইটার, 2টা বটে, 1 2টাও বটে। আর কোনো উপসেট আছে এই সেটটার, নাই না। তার মানে যে সেটটা আছে সেই সেটটার সাবসেটগুলা নিয়ে আরেকটা সেট তৈরি করো, বুঝতে পারলে। এইটা একটা সেট হয়ে গেল, এখন হলো কি না, এইটাই কি বলবো, এই এ সেটটার পাওয়ার সেট, আর সেটা প্রকাশ করব পি অফ এ দিয়ে। গোটা গোটা মুদ্রা কথা কী হলো, একটা সেট দেওয়া থাকবে, সেই সেটটার সাবসেটগুলো বের করব, সেই সাবসেটগুলো নিয়ে আর একটা সেট তৈরি করে দেবো, সেই সেটটাই হলো পাওয়ার সেট। কোন সেটটা, যে সেটটার সাবসেট বটে সেগুলোর। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক, এটা একটা এক্সাম্পল, আরেকটা ধরো, ধরে নাও একটা সেট নিচ্ছি এক্স, এ বি আছে, কে আছে, তাহলে বলো এক্সের সাবসেটগুলো কে কে বটে, ফাই এ বি আর এ বি। আর কোনো কিছু আছে স্যার, না। তাহলে এই যে সাবসেটগুলো হলো সেইগুলো আর একটা সেট তৈরি করে দাও। এটা একটা সেট তৈরি হয়ে গেল না, এটাকে বলবো আমরা এক্সের পাওয়ার সেট। আর কী দিয়ে প্রকাশ করবো, পি অফ এক্স, বুঝলো। এটা হচ্ছে পাওয়ার সেট বা সূচক সেট। ক্লিয়ার। পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকবে স্যার, টোটাল দেখো এখানে কটা এলিমেন্ট আছে, 1 2 3 4টা। তার মানে এ সেটে যতগুলো পদ থাকবে তার মাথায় তুমি তত লিখে দাও, 2 এর মাথায় তত লিখে দাও। যদি 3 থাকে তাহলে 2 এর মাথায় কত হবে, 3। তার মানে পাওয়ার সেটটা এলিমেন্ট হবে 8টা। এখানে 2টা আছে, তাহলে 2 এর স্কোয়ার কটা, কত হচ্ছে 4টা। তাহলে দেখো কটা পদ আছে, 1 2 3 4টা। কোনো সেটে যদি এনটি পদ থাকে তাহলে পাওয়ার সেটে কতগুলো পদ হবে, 2 টু দি পাওয়ার এনটি। ঠিক আছে, ওইটা লিখছি, তার আগে পাওয়ার সেটের ডেফিনেশন লিখে নাও, তারপর এক্সাম্পলগুলো লিখবো। লেখো লেখো, পাওয়ার সেট কোনো সেটের উপসেটগুলি নিয়ে তৈরি সেটকে, আগে লেখো তারপর আরেকবার ভালো করে ডেফিনেশন বুঝবে। কোনো সেটের উপসেটগুলি নিয়ে তৈরি, কোনো সেটের উপসেটগুলি নিয়ে তৈরি সেটকে বলা হয় উক্ত সেটটির সূচক সেট, ইন ইংলিশ পাওয়ার সেট। কোনো সেটের উপসেটগুলি নিয়ে তৈরি সেটকে বলা হয় উক্ত সেটটির সূচক সেট বা পাওয়ার সেট। তারপরে এগুলো একটু লিখে নাও, এগুলো নিচে লেখো, স্টার দিয়ে লেখো, নিচে স্টার দিয়ে লেখো। সূচক সেটে মোট পদের সংখ্যা হয়, সূচক সেটের মোট পদ সংখ্যা হয়, সূচক সেটের মোট পদ সংখ্যা হয় কতগুলো হয়, 2 টু দি পাওয়ার n। লেখো 2 টু দি পাওয়ার n, nt, যেখানে n হলো প্রদত্ত সেটটির পদ সংখ্যা।
প্রদত্ত সেটটির পদ সংখ্যা, যে সেটটা তোমাদের দেওয়া থাকবে সেই সেটটাতে যদি nটি পদ থাকে তাহলে তার সূচক সেটে 2n পদ থাকবে। ক্লিয়ার? ওকে, এইবার তাহলে তোমরা আমাকে সূচক সেট বের করে দেখাও একটা সেটের। লেখো একটা সেট, লেখো ক্যাপিটাল এক্স সমান ABC। চলো বলো তাহলে এই যে এক্স সেটটা এখানে কতগুলো পদ আছে? 3টি, মানে এর সূচক সেটে কতগুলো পদ থাকবে? 2 মানে 8টি পদ থাকবে, তাই না? চলো সূচক সেটটা আমাকে বের করে দেখাও তোমরা। তাহলে এটা সূচক সেটটা কি হবে? আস্তে, একটা হচ্ছে ফাই, একটা এ, একটা বি, একটা সি। এবার কি হবে? একবার দুটো দুটো, হ্যাঁ, এবার এ বি, একবার হয়ে গেল বি সি, একবার সি এ, আর একবার পুরোটা এ বি সি। আর সেট করার জন্যে হয়ে গেল। এটা কী দিয়ে প্রকাশ করবো? পি অফ পাওয়ার সেট অফ এক্স। তাহলে বলো 8টা পদ আছে, দেখো 1 2 3 4 5 6 7 8, হয়ে গেল। তাহলে পাওয়ার সেটটা কি? এইবার একটা কথা বলো, এই একটা কথা বলো, কটা কথা বলো? একটা। এটা তো একটা সেট বটে, এই সেটটা কার সাবসেট? হ্যাঁ, এটা সেট তো এক্সের সাবসেট বটে, তাহলে সাবসেট অফ এক্স লিখতে পারি। হ্যাঁ, বহুত ডেঞ্জার কনসেপ্ট, ভালো করে বুঝ। এটা একটা সেট বটে, এক্সের কি বটে? এটা সাবসেট। কিন্তু যদি এইটা পি অফ এক্সের ক্ষেত্রে কি হয়ে গেল? এটা এক্সের জন্যে এইটা বটে সাবসেট, সাবসেট দিলাম। কিন্তু এইটা পি অফসের ক্ষেত্রে কি বটে? এলিমেন্ট। তখন সাবসেট দিব না বিলংস টু দিব? ওই জন্যই বলছি ডেঞ্জার কনসেপ্ট, বুঝালো? এই বিলংস টু আর সাবসেট তোমাদের ব্রেনটাকে তছনছ করে দেবে যদি ভালো করে না বুঝে। তো এ সেটটা পি অফ এক্সের জন্য কি বটে? এলিমেন্ট বটে। দেখো এটা তো এলিমেন্ট বটে, কার জন্যে? পি অফ এক্সের জন্য। তখন এলিমেন্ট হলে বিলংস টু দিতে হয়। কিন্তু এইটাই আবার এক্সের জন্য সাবসেট, তখন এটা হয়ে গেল সাবসেট অফ এক্স। কিছু বুঝতে পারলাম? হ্যাঁ, ফাই সাবসেট বটে এক্সের, কিন্তু ফাই বিলংস টু एलिमेंट बटे कार। समझ में आया? हाँ, चलो এটা লিখে নাও।